এ বাবা ভেতরে ঢোক, জলের মধ্যে বসিস না। ওর দইটা কি আয়না দিয়ে যাবো নাকি? দই ওর জন্য দইটা কি আয়না দিয়ে যাবো ছোট্ট? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার। এরকম 3টে বুধবার ওখানটায় কাটিয়েছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:30 বাজতে যায়, 9:25 বাজে। আর বুঝতেই পারছো বাসি কাজ সব সারা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আর ব্রাশ টাশ সব কিছু করা কমপ্লিট। আর তোমাদের দেখাই, দাঁড়াও একটা মিনিট। এই দেখো বিছানার চাদর চেঞ্জ করেছি এসে, ঠিক আছে? এই বিছানার চাদরটা পাতলাম, এটাও কিন্তু আমার বউ হাতে পাওয়া, ঠিক আছে? এটাও আমার বউ হাতে পাওয়া। আমি বউ হাতে যে কত বিছানার চাদর আর কত গায়ের চাদর পেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। শেরু বাবা ওই যে বারান্দায়, দেখতে পাচ্ছ? শেরু বাবা বারান্দায়, আর কর্তা গেল বাজারে। তোমাদেরকে দেখালাম কি কি আনতে হবে, বলে দিলাম। আর ওপরের জন্য বাজার করতে হবে সেটাও শ্বশুরমশাই বলে দিয়েছে। তো আজকে দেরি হয়ে গেছে বাজারে যেতে যেতে, কারণ আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর হ্যাঁ, একবার উঠলাম ওই 5টার দিকে, অভ্যাস হয়ে গেছে। তো একবার উঠে বাথরুম থেকে ঘুরে এসে আবার ঘুমানো। হ্যাঁ, ফারাক একটাই, আজকের চোখে কোনো ফেটি বাঁধতে হয়নি। এই জায়গাটায় আমার কোনো দাগ হয়ে যায়নি, গার্ডারের দাগ হয়ে যায় ওইটা চোখে পেঁচালে পরে, তো কোনো রকম কোনো দাগ হয়নি আর চোখে ফেটিও পেঁচাতে হয়নি। প্রচণ্ড ঘুম পেয়েছিল আমার গতকালকে, মাথা যন্ত্রণা সব একসাথে চলছিল। তো তার জন্য শোয়ার সাথে সাথেই একেবারে ঘুমিয়ে পড়েছি। কটার দিকে, তাও সেই 11:30 পৌনে 12টা এইরকম টাইমে আমি ঘুমিয়ে পড়েছি। অন্যান্য সময় 12টা, 12:30, পৌনে 1টা কোনো ঠিক থাকে না। তো কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আর আজকে আমাকে উঠতে বলছে। আমার বালিশ তো ওখানটায়, আমার বালিশ কোল বালিশ তো ওখানে। হ্যাঁ আসে। শেরু বাবার জন্য দই, দুধ আর দই। হ্যাঁ হ্যাঁ, ওই দই আর দুধ আনে। দুধটা উপরের আর দইটা নিচের, ঠিক আছে? এটা তোমার দই বাবা, থাক। দুধটা দিয়ে আসতে হবে উপরে, দাঁড়াও দুধটা দিয়ে এসে পরে কথা বলছি। হ্যাঁ দিয়ে আসলাম, দুধটা উপরে দিয়ে আসলাম। শেরু বাবা পুরো পাগল হয়ে গেছে, সিঁড়িতে পুরো না নেমে, সিঁড়ি দিয়ে পুরো না নেমে, সিঁড়ির যে রেলিং আছে সেই রেলিংয়ের ফাঁক দিয়ে লাফ মারছে। এমন পাগল হয়ে গেছে এটা। তো কি বলছিলাম মনে নেই, কত দূর ছিলাম বাবা। হ্যাঁ আমাকে বলছিল ওঠো, তা ও ও ও হ্যাঁ বালিশের কথা। আমার বালিশ আর কোল বালিশ তো রেখে এসছি ওখানে, নিয়ে আসিনি। এবার আমাদের বাড়িতে লেপ তোষকের অভাব নেই, ঠিক আছে, শাশুড়ি মায়ের দৌলতে। তো একটা বালিশ একটা কাঁথা আমার জন্য নিয়ে এসছে, কিন্তু কোল বালিশটা অনেক ভেতরে রয়েছে। তা আর কোল বালিশের ইয়ে করেনি। আমাকে এসে বলছে যে তুমি কোল বালিশটা নাও, আমি কোল বালিশ ছাড়াই শুচ্ছি। তো কোল বালিশের অভ্যাস আমার বাপের বাড়িতে কোনোদিনও ছিল না, এখানে এসেই হয়েছে। আমি এখানে এসে সবারই দেখি একটা আলাদা আলাদা করে কোল বালিশ আছে। সেখানে ওর কোল বালিশ কালকে ও আর নেয়নি, আমাকে দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি কোল বালিশ নিয়ে। তো সকালবেলায় উঠলাম, উঠে এই তো তোমাদের সামনে আসলাম। গা হাত পা ধরপর করছে। আর বাইরের ওয়েদার দারুণ, পুরো মেঘলা, যেটা আমার খুব ভালো লাগে। আর উপরে রান্না তো করেই রেখেছিল ওর জন্য, ওর আন্দাজে রান্না করে রেখেছিল। তো সেই তরকারিগুলো তো গতকালকে রাত্রেবেলা খাওয়া হয়নি, তাই যে সকালবেলা নিয়ে এসছে। বলছে তোমার দেখো রান্নাবান্না কিছু করা লাগবে কি না। এছাড়া শাশুড়ি মাও বলেছে যে
তাহলে কি রান্না করব, তোদের জন্যও কি রান্না করব জিজ্ঞাসা করছিল। আমি বললাম দাঁড়াও আগে তরকারিগুলো নিয়ে আসো, দেখি যে আর রান্না করা লাগবে কিনা, কারণ একবেলা আমি একবেলা খেয়ে বিকেলবেলায় চলে যাব। আবার ওরও হচ্ছে একবেলা খেয়ে বিকেলবেলায় ও জন্মদিনের মনে হয় নিমন্ত্রণ আছে, জন্মদিনের, হ্যাঁ জন্মদিনের নিমন্ত্রণ আছে। ওই ট্রেনে একসঙ্গে যাতায়াত করে, তাদেরই এক যাত্রীর বাচ্চার হয়তো জন্মদিন হয়ে গেছে আগে, অনুষ্ঠানটা হবে আজকে, ঠিক আছে, তাই আমাকে বললো। তাই এবার দুজনেরই একবেলার খাওয়ার, তো সেই কারণে আমি বললাম যে আমাদের জন্য এখন রান্না করে এক্সট্রা থেকে যাবে, দেখি আমি আগে নিয়ে আসো কি কি আছে, যদি একবেলার হয়ে যায় তাহলে আর উপরে রান্না করতে হবে না আজকে আমাদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর তোমাদেরকে আমি কি বলবো, আমার শরীরটা খুব একটা জুতের নেই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসার পর থেকে আমার মনে হচ্ছে কি পুজো, এই তো এক্ষুনি মাইক বাজবে, এক্ষুনি অ্যানাউন্স করবে এই পুজো হচ্ছে, অঞ্জলি দিয়ে যান। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি বরকেও বলছি আমার এরকম কেন লাগছে, তোমার কি পূজা পূজা লাগছে? বলে না তো। আমি বললাম আমার পূজা পূজা লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি এই তো সবাই যাবে অঞ্জলি দিতে, এরকম একটা ভাব লাগছে। তখন বলছে যে তুমি অনেক দিন পর বাড়িতে এসছো না, ওর জন্য। আজকে সকালবেলা যখন ঘর ঝাড় দিচ্ছি তখন আমি বললাম হ্যাঁ অনেক দিন পর নিজের ঘরে ফেরা কোনো উৎসবের থেকে কম কিছু না, তবে হ্যাঁ এই আনন্দটা ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। কালকে বরকে বলছিলাম যে তুমি নিয়ে আসো জিনিসপত্রগুলি নিয়ে আসো, আমি আর যাব না। তখন ওই যে তোমাদেরকে বললাম যে একটা ডিসিশন যখন নিয়েছি একটু কষ্ট করে দেখি, জিনিসটা অ্যাপ্লাই করে দেখি, তাহলে আমার মনে ধন্দও কাটবে, যাই হোক একটা কিছু তো হবে। তো এখন খারাপ লাগছে, সত্যি সত্যি এখন খারাপ লাগছে। ও আমাকে একটা কথাই বলে সারাদিন যেমন তেমন, রাত্রেবেলা যখন বাড়ি আসতাম না মনে হয় যে আমি যদি বুক ফেটে চিৎকারও করি তাহলেও মনে হয় আমার কষ্ট কমবে না, এতটা খারাপ লাগতো তোমার আর শেরুরে না দেখে বাড়িতে এসে। আমাদেরও প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে, যখন 9টা সাড়ে 9টা বাজতো, শেরু তো এক নাগারে বসে থাকতো, আমারও খুব খারাপ লাগতো। তবে হ্যাঁ আমি যেমন একটা ব্যস্ততার মধ্যে থাকি, রাত পর্যন্ত ভিডিওর মধ্যে থাকি, ওর তো আর সেটা না, তার জন্য ওর কষ্টটা হয়তো বেশি হতো, কি জানি, বুঝি না আমার কষ্ট বেশি না ওর কষ্ট বেশি, বুঝি না। তো ঠিক আছে চলো এবার ভাতটা গড় দিই, তারপরে বাড়িতে আসলে কথা ছিল দুজনে একসঙ্গে বাজারে যাব, কিন্তু ওয়েদারের যা অবস্থা আর রাস্তাঘাটের যা অবস্থা তাতে করে আমার আর যাওয়ার ইচ্ছে হলো না। আমি বললাম তুমি নিয়ে এসো, আজকে ওর বাজার থেকে আসতে অনেক টাইম লাগবে, কারণ নিচের বাজার উপরে বাজার সব একসাথে করবে, তার জন্য টাইম লাগবে। আমাকে বলছিল সকালবেলা তুমি কি খাওয়া, ভাত খাওয়া না কচুরি টচুরি নিয়ে আসবে? আমি বললাম না না, কালকে রাত্রে রুটি খেয়েছি, আজকে সকালে কচুরি, আমারে খুঁজে পেতে হবে না। আমি ভাতই বসালাম। তবে হ্যাঁ চালটা ভিজিয়ে রাখিনি, ওইটা আমার একটা মানে খারাপ লাগছিল যে চালটা ভিজিয়ে রাখলাম না, মনেই ছিল না আসলে, এত কথা এত সব একসাথে চলছিল মাথার মধ্যে যে মনেই ছিল না। চলো যাই, ভাতটা গড় দেওয়ার টাইম হয়ে গেছে, ভাতটা গড় দিই। আর হ্যাঁ আরও একটা কথা আছে, সেটা তোমাদেরকে ভাতটা গড় দিয়ে আসি তারপরে বলছি, না বলে যাই শান্তি পাবো না। বিছানার চাদর আমি তো সব এক জায়গার থেকে আরেক জায়গায় রেখে গেছি, এবার ও খুঁজে পাচ্ছে না বিছানার চাদর, পাচ্ছিল না, আমাকে জিজ্ঞাসাও করতে পারছিল না, যোগাযোগ নেই তাই। এবার আমাকে এসে বলছে এই বিছানার চাদরটা আমি কতদিন ধরে পেতে রেখেছি, আমি বিছানার চাদর খুঁজে পাচ্ছি না। তারপরে আমি ট্রাঙ্কের থেকে বের করতে গিয়ে আরেকটা বিছানার চাদর বের করে বলছে এই তো এই একটা বিছানার চাদর আছে। আমি বললাম আরে বাবা এটা তো আমাদের বিয়ের বিছানার চাদর। বলে তাই? বলে তোমার মনে নেই, আমি পছন্দ করে কিনেছিলাম, সেটা পাততে গিয়ে আমার মনটা চাইলো না আমি পাতি এখানে। কেন বলো তো? কারণ এই বিছানার চাদর প্রথম বিয়ের বিছানার চাদর কার এরকম পরিপাটি নতুন থাকে, আমার আছে, আমি রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো সেটা আমি বললাম যে না আমি এটা এখানে পাতবো না, আমি নিয়ে যাব, তুমি তো এখন ওখানেই যাতায়াত করবা বেশিরভাগ দিন, তো ওখানটাই পাতবো আমি, তুমি যেদিন যাওয়া সেদিন আমি পাতবো বিছানার চাদরটা। 12 বছরের বিছানার চাদর, পুরো মনে হচ্ছে যেন আমি দোকান থেকে কিনে এনেছি। ওটা আমি উঠিয়ে রেখেছিলাম, এখন আমার মনে পড়ছে যে আমি কেন উঠিয়ে রেখেছিলাম, কারণ ওটা ঘিয়া কালারের চাদর, ঘিয়া কালারের মশারি আমি বিয়ের জন্য কিনেছিলাম। মানে ওই কালারটা আমার খুব মানে ক্লাসি লাগে, অফ হোয়াইট, ঘিয়া কালার বলতে অফ হোয়াইট কালার। তো মশারিও ছিল ওই কালারের, বিছানার চাদরও ছিল ওই কালারের। তো বিছানার চাদরটা ময়লা হয়ে যাবে বলে একবার পাতার পরে কেচে ধুয়ে পাটে পাটে ভাঁজ করে একেবারে পলিথিনে ভরে রেখেছিলাম, নতুন বিছানার চাদরের মতন। তার জন্য পাতলে পরে তোমরা বুঝতে পারবে না যে এটা সত্যি আমার বিয়ের মানে পাতা হয়েছিল কোনো দিন। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কলকা করা, ডিজাইন করা, আমি ওটা নিজে পছন্দ করে কিনেছিলাম, নিজে গিয়ে বিয়ের শাড়ি বিছানার চাদর মশারি একসঙ্গে পছন্দ করে কিনেছিলাম।
চলো যাই, অনেক গল্প করলাম তোমাদের সাথে, বাইরের পরিবেশটা তোমাদের দেখাবো। আমার যে গ্রিনারি সিনারি কি ভালো লাগে। বাবা আমি যেখানে থাকি সেখানে হচ্ছে রেড কাউয়ের দই, আর এখানে আমুলের দই। রেড কাউটা একটু ভারী আর আমুলটা একটু পাতলা। চলো ভাত গড় দিই, আর তোমাদের দেখাচ্ছি কি কি কালকে রান্না হয়েছিল, পাঠিয়েছে। এই সসপ্যানটা উপর থেকে নিয়ে আসতে বললাম, কারণ আমার ঘরে সসপ্যান হাঁড়ি দুটো ছিল, কিন্তু সসপ্যান তো একটাই ছিল, সসপ্যান তো ওইখানে রয়েছে, তার জন্য এই সসপ্যানটা নিয়ে আসতে বললাম উপর থেকে। আর দেখো কি কি দিয়েছে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে কাঁকরোলের পুর, এটা কাঁকরোলের পুর, এটা হচ্ছে তিলের বড়া। হ্যাঁ, এটা তিলের বড়া। এটা সজনে ডাঁটা পোস্ত, সজনে আলু দিয়ে পোস্ত। আর এই ভাজা বড়া খাওয়ার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা। এগুলো সব অবশ্য গরম করতে হবে। আর এখানে আছে লতি দিয়ে 1 পিস মাছ, কারণ শাশুড়ি মা জানতো না, যে কেউই জানতো না যে আমি কালকেই আসবো। আর এটা মনে হচ্ছে কোনো কিছুর একটা তরকারি, পোস্ত দিয়ে কোনো কিছুর একটা তরকারি, বুঝতে পারছি না। তো এত কিছু আছে, আর কি লাগে বলো, হয়ে যাবে। বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখাই। এই দেখো, বর্ষার জল পেয়ে গাছগুলো কিরকম তরতর করে বেড়ে উঠেছে, পুরো ঢেকে গেছে। আর আমার এই দৃশ্য হেভি লাগে। আবার এই জায়গাগুলো যখন ছেটে ফেলবে পুরো পরিষ্কার হয়ে যাবে, গাছের ডালপালাগুলো যখন ছেটে ফেলবে পুজোর আগে। এবার অবশ্য পুজোও তোমার ইয়েতেই পড়বে, কি যেন বলে, বর্ষাকালের মধ্যেই পড়বে। এই গেল সামনের অবস্থা, পিছনের অবস্থা দেখাই। পিছনে তো আমার সমান ঘাস বড় হয়ে গেছে, এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাবে। ওই দেখো পেছনের অবস্থা, পেছনে ওই আমি যে ময়লা ফেলতে যেতাম সেই সব জায়গায় নেই যাওয়ার। পুরো একেবারে আমার কোমর, আমার মুখ সমান ঘাসগুলো বড় হয়ে গেছে। এগুলো সব পুজোর আগে পরিষ্কার করতে হবে। আমাদের বাড়ির এই ঘাস ফাঁস বছরে 2 বার পরিষ্কার করতে হয়। এখানেই আমাদের 5000 টাকা চলে যায়, বুঝতে পারছি। কি ওয়েদার, কি মারাত্মক ওয়েদার, মনে হচ্ছে যেন অ্যামাজনের জঙ্গলে চলে আসি। তো বন্ধুরা দেখো, কাঁচা বাজার চলে এসছে, মানে মাছ বাজার, আড় বাজার যেটাকে বলে। তো এটা হচ্ছে কাতলা মাছ, মানে মাছগুলো যে কতখানি টাটকা দেখে বুঝতেই পারছো। তো এ হচ্ছে কাতলা মাছ, আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। আর ওই যে মাছের তেল ধুয়েই রেখেছি। অনেকে বলতে কি, আমার শাশুড়ি মাকেই রেখেছি, ইলিশ মাছ ধুয়ে রাখে না, বলে টেস্ট চলে যায়। কিন্তু আমি ওইভাবে সত্যি পারি না, আমার কেমন গার মধ্যে করে, গিন করে, ওই সব পেটা ফুটা লেগে থাকবে, আর ওইভাবে রেখে দেবো, আমার দ্বারা হয় না। তো আমি লবণ ছাড়াই রাখি এইভাবে। আর এখানে হচ্ছে সেরু বাবার জন্য মাংস, সব ধুয়ে টিফিন বাটি করে রেখে দিয়েছি। এগুলো এখন চলে যাবে উপরের ফ্রিজে, তো তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে নিই। আর এই হচ্ছে লোটে মাছ, ঠিক আছে। লোটে মাছটা আমি বাড়িতে কাটলাম, কেটে নিয়ে তারপরে এই যে ধুয়ে রেখে দিয়েছি সব টিফিন বাক্স। আর এই টিফিন বাক্সগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় নিয়ে গেছিলাম 24 দিন আগে, আবার কালকে নিয়ে এসেছি। জানি বাজার টাজার করে নিয়ে যেতে হবে। তো চলো এগুলোকে গুছিয়ে রাখি, আর বাসন কোসন মেজে ফেলি। বাসন কোসন মেজে রান্নাঘর আমার পরিষ্কার করতে হবে, নতুবা আমার শরীরের মধ্যে কেমন করছে। আবার যখন আসবো আবার পরিষ্কার করবো। তো দেখো বন্ধুরা, কটা বাজে প্রথমে দেখো, 11:46 বাজে। আর এই ভিডিও টাইটেল থাম্বনেল বানিয়ে এইমাত্র পোস্ট করলাম, ঠিক আছে। এবার যাবো রান্নাঘরে। শেরু বাবা তো সারা বাড়ি টহল দিচ্ছে। আর মাছ বাজার দেখিয়েছি, আর বেগুন নিয়ে এসছে গাদাখানেক। এই লম্বা বেগুন আমার খুব ভালো লাগে। অল্প করে টমেটো আর আদা ছিল না একদম, তো বর্ষাকালের আদা না বেশি দিন থাকে না। আর এই যেই ন্যাকড়া দুটো দিয়ে কড়াই ঠড়াই মানে গরম জিনিস ধরতাম, আর যেটা দিয়ে ফ্লোর মুছতাম, সব একবারে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, কারণ এগুলো ব্যবহার করা হয়নি এতদিন। আর এইভাবে পড়ে থাকবে, আর এইভাবেই ব্যবহার করব এমনি, তা তো হয় না। তো কেচে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। এই বোতল ঠোতল সব সরিয়ে এইসব জায়গা সব একদম ডলে পরিষ্কার করব সার্ফের জল দিয়ে। এইসব জায়গাতে না ছাতা পড়ে গেছে,
এই দেখো, এইগুলো সব ডলে ডলে পরিষ্কার করতে হবে। এটা এই জায়গার থেকে শুরু হয়েছে, ওপরে কিন্তু নেই। দেখো ওপর দিকটাতে নেই, এই জায়গাটাতে এই দেখো ছিট 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 দেখতে পাচ্ছ, এগুলো ছাতা পড়েছে। তো এগুলো ব্যবহার হয়, আর ও তো এত সব করতে পারবে না। এই দেখো পুরো ছাতায় ভরে গেছে, এগুলো পুরো আমার ডলতে হবে। এইখানে দেয়ালে আবার নেই, এই পর্যন্ত যতটুকুতে জল যায় ততটুকু হয়েছে। সুইচ বোর্ড ঠোঁট সব পরিষ্কার, এগুলো মনে হয় হাতের দাগ ঠাক পড়েছিল। বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। এক নাগারে চলছে অনেকক্ষণ ধরে চলছে। আর আমি আমার কাজ করছি, বাজে এখন দুপুর 1টা 2, আর আমি আমার কাজ করছি। এই হারপিকটা নতুন নিয়ে এসছে আজকে, সেটা হলো তোমাদেরকে তো বললামই, সব সরিয়ে রান্নাঘর পরিষ্কার করার আজকে সিদ্ধান্ত নিয়েছি। তো এই ওপরের কাউন্টার পুরো সার্ফ সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে, ওগুলোকেও সব মেজে ধুয়েও একেবারে উপর করে রেখেছি। গ্যাস ওভেন মুছে টুছে, শুধু মোছা না, ঘষে মেজে মুছে চাল টাল ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই। এই সব পরিষ্কার করলাম। এই যে বলছিলাম না ছাতা পড়ে রয়েছে, দাঁড়াও 1 মিনিট, ফ্ল্যাশ লাইটটা অন করে দেখাই। এইসব জায়গায় ছাতা পড়ে রয়েছে বলছিলাম না, সব ঘষে মেজে চকাচক করে দিয়েছি একদম। দেখতেই পাচ্ছ একদম পুরো পরিষ্কার A to Z, মানে ওয়ালটা। তার মধ্যে এই যে এই দরজার পাল্লাগুলো সব সার্ফের জল দিয়ে, ওই যে দেখো সার্ফের জল স্কচব্রাইট দিয়ে, সার্ফের জল না সার্ফ আর স্কচব্রাইট দিয়ে একদম ঘষে মেজে পরিষ্কার। আর এই যে এই জায়গাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এখানটায় ছিল ঝুড়ি, পেঁয়াজ রসুন আদার ঝুড়ি, আর এই যে পাটা পোতা। তো এখানটায় একটা পেপার পাতবো, পেপার পেতে তারপরে তোমার পাটা পোতা রাখবো, ঠিক আছে। আর এই যে এইটাও পুরো ফাঁকা করে দিয়ে, এই দুটো বেশি ইউজ হতো, মানে আমি বেশি ইউজ করতাম। এখানটায় খাওয়ার রান্না করে রাখতাম। তো এই জায়গা, এই যে নিচের জায়গা পুরো একেবারে চকাচক করে ক্লিন করে নিলাম। আর এইবার এই রান্নাঘর ঘষে মেজে মুছে নিয়ে বেরোবো, তার জন্য তোমাদেরকে আগে ভাগে এই কাজগুলো দেখিয়ে নিলাম, ঠিক আছে। আগে ভাগে এই কাজগুলো দেখিয়ে নিলাম। তোমরা তো জানতেই পেরেছো যে আমরা ওখানে থাকার ডিসিশন নিয়েছি। এইবার পুজোর আগে এখানে আসতে পারবো কিনা তার ঠিক নেই, বা আসতে পারলেও একসাথে অনেক কাজের চাপ পড়ে যাবে। তারপরে এইসব জায়গাগুলো খুব নোংরা হয়েছিল, ছাতা পড়েছিল, তাই আমি ভাবলাম ধরলাম যখন একবারে পুরো ধরে পরিষ্কার করে নিই, তাহলে পুজোর আগে যে আমার ঝাড়পোছ করা, কমসে কম রান্নাঘরটা পরিষ্কার হয়ে থাকলো, ঠিক আছে। তো চলো এইবার পেপার পাতি, পেপার পেতে তারপরে এইগুলো সব ঢুকিয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে বেরোই। আমার মাথার যন্ত্রণা সকাল থেকে করছে এই রান্নাঘরের জন্য, জানো তো। কোনো কাজ পেন্ডিং থাকলে আমার মারাত্মক মাথার যন্ত্রণা করে। তো চলো পরিষ্কার করে নিই, তারপরে আবার একবারে দেখাচ্ছি। তো দেখো নিচটাও মুছে পুরো সার্ফের জল দিয়ে 10-12 বার মনে হয় মুছতে হলো, কারণ ওই পিছল যাচ্ছিল না। তো এই বাসনপত্র ঢুকিয়ে দিলাম এখানে, এগুলো সব জল ঝরে গেছে, এখন আর জল নিচে পড়ার ভয় নেই। ওখানটায় কাপড় কাচবে, তাই হাঁড়িতে জল গরম বসিয়েছি। আর ভাত বসাবো পরে, এখন মনে হয় 1:30 বাজে, মনে হয় 1:30 বাজে, হ্যাঁ 1:35 বাজে। ঠিকই বলেছে আন্দাজ, মানে 12টার আগে রান্নাঘরে ঢুকেছি, এই বেরোলাম, মানে ওই প্রায় 2 ঘন্টা মতন লাগলো আমার রান্নাঘরে। হাত এখনো হয়নি, হাতের চামড়ায় গুচকে যায় না বেশি জল ঘাটাঘাটি করলে, সেগুলো এখনো হয়নি। তবে মনটা শান্তি হলো আমার রান্নাঘরটা পরিষ্কার করতে পেরে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি স্নান করার পরের ভিডিও। পুজো দিয়েছে কর্তামশাই, আর এই যে আমি তখন তোমাদেরকে বলছিলাম যে এগুলো হচ্ছে কাঁকরোলের পুর, এগুলো পটলের পুর। আমি সকালবেলা খেতে গিয়ে বুঝতে পেরেছি। তো এগুলো গরম করছি। শেরু বাবার জন্য বাটি একটা এক্সট্রা তো আনাই আছে, তোমাদেরকে বললাম। শেরু বাবার ভাত বেড়ে নিয়েছি, আর আজকে আবার শাশুড়ি মা দিয়েছে, তাও 2 পদ রেখে এসেছি, নিতে পারিনি। আমাকে বলছে তুমি নিয়ে যাবা, তোমার জন্য রাখা হয়েছে, নিয়ে যাবা। এখানে হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে চাটনি, এটা আজকে দিল। আর আজকে 2 পদ রেখে এসেছি। এক হচ্ছে তোমার এই তিলের বড়া আবার দিয়েছিল, তখন আমি বললাম যে তিলের বড়া এখনো শেষ হয়নি। আর হচ্ছে একটা ঘ্যাট, ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট করেছে, ওটা নিয়ে আসিনি, কারণ এত পদ কি করে খাবো। তো অর্ডার দিয়ে দিয়েছে ওই ঘ্যাটের তরকারি যাতে নিয়ে যাই।
বলছে আমরা দুজনে মিলে কতবার খাবো, কারণ আজকে ওর আবার জন্মদিনের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য তো আমাকে নিয়ে যেতে বলেছে। এখন জানি না আমি কিভাবে নিয়ে যাব। তো চলো, শেরু বাবার ভাত প্রায় ঠান্ডা হয়ে আসছে, আগে শেরু বাবাকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। তো বন্ধুরা, শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 4টে বাজতে যায়, 4টে বাজতে 5 মিনিট বাকি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ সারি। তোমরা অনেকেই বলেছো সুতপা আগের রূপে দেখতে চাই, সিঁদুর পরো, শাখা পরো। তো আমি বিরাট অভিমানী, সেটা তোমরা কতটুকু জানো জানি না, কিন্তু ও ভালো মতন জানে। ও তারপরেও আমার এই কথাটা কি করে বলেছিল যে খুলে ফেলো, খুলে নিয়ে নৃত্য করো, আমি জানি না। এখন ওর ভরপাই ওই করবে, এখন ওই পড়াবে, তারপরের থেকেই আমি পড়বো, তার আগের থেকে পড়বো। আমারও জেদ মানে মারাত্মক জেদ, আমার জেদ আমি নিজেই জানি না কতখানি ভয়ঙ্কর। তো চলো, পড়ে নিয়ে, স্নান করে এসছি, পড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খালি হাত কেমন লাগে দেখো না, এই হাতের জন্য। এবার তুমি এভাবে ধরো, আমি এক এক করে পড়ি। আর বলবা জীবনে না, জিন্দেগিতে আর বলবা? শাখা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, জিন্দেগিতে আর বলবা না। ওগুলি বেশি ছোট, আমার হাতে খুব লাগছে। সিঁদুরটা নিয়ে আসো এবার। না না, এই সাইজটাই ঠিক আছে, ওইটা বেশি টাইট, এটাই ঠিক আছে। অল্প করে দিও, অল্প করে দিও। হ্যাঁ, আর বলবা কোনোদিন? এক সপ্তাহের উপরে আমি সিঁদুর পরি নাই। নাকে লাগবে। তুমি কি সিঁদুর দিয়ে আউলি কেনতাছো? তো চলো, তাও সোজা মাঝখান বরাবর পড়াইতে পারে না বাবা। আমি আমার মুখ যে কিভাবে দেখতাম একমাত্র আমিই জানি। আমার কোনো সময় শাখা সিঁদুর ছাড়া আমি কোনো সময় থাকতাম না। তো চলো, 4টে বাজে, এবার খাওয়া দাওয়া করে নিই। এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, সারলাম। এইবার খাওয়া দাওয়া করবো দুপুরের। আমার সোনা বাবার তো খাওয়া শেষ। সোনা বাবা, মা বাবার বিয়ে দেখলা? ও বাবা, তুমি মা বাবার বিয়ে দেখলা? হ্যাঁ, চলো। তো বন্ধুরা, বাবা সিঁদুর ল্যাপটাই গেছে, এমন দাওয়াত দিছে। 5:30 বাজে, মাথা সাংঘাতিক যন্ত্রণা করছে। আর এখন রেডি হতে হবে, রেডি হয়ে আবার বেরোতে হবে, যেতে হবে। ইচ্ছা 1%ও নেই, কিন্তু যেতে লাগবেই, কিছু করারও নেই, ওই দিকটাও দেখতে হবে। তো আগে রেডি হব, রেডি হয়ে তারপরে গাড়ি বুক করব, ঠিক আছে? গাড়ি ছাড়া যাওয়া সম্ভব হবে না, একেতে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই তোমার নিমন্ত্রণ কোথায়? অশোকনগর। ও যাবে অশোকনগর, তার আগে আমার নামতে হবে। তারপরে নামার পরে ও আমার পুরো ফ্ল্যাট পর্যন্ত তুলে দিয়ে আসবে, আর প্রথম যাবে, দেখবে কীরকম কি সব প্রথম দেখবে। যদি এই মাছ ফাছ নিয়ে যেতে না হতো তাহলে আমি ওরে বলতাম না আজকে যেতে, কারণ ওই একবার নামবে, তারপরে আবার স্টেশনে আসবে, আবার তোমার, কারণ স্টেশন থেকে অটো করে যেতে হয়, সেটা তো তোমরা জানোই। এক্ষেত্রে তো আর তা না, গাড়ি করে গেলে পরে একেবারে যেখান থেকে উঠেছি সেখানেই গিয়ে নামিয়ে দেবে একদম দোরগোড়ায়, কিন্তু ওখান থেকে ওর আবার স্টেশন পর্যন্ত যেতে হবে, সেই দিকটাও আছে। তো
তো আজ আগে রেডি হয়ে নিয়ে তারপরে আমি গাড়ি বুক করি। আমার চোখ ভেঙে ঘুম আসছে। চলো উঠি। বাবা এখানে থাকার পালা শেষ হলো। 24 ঘন্টা 24 ঘন্টাও মনে থাকলাম না। এই সময় কালকে গাড়িতে ছিলাম আমি আসার জন্য, 24 ঘন্টাও থাকলাম না। এবার আবার যাওয়ার সময় উপস্থিত। তো চলো যাই, রেডি হয়ে তারপরে ফোন করছি বলছি, রেডি হয়ে তারপরে আবার ক্যামেরা অন করছি। শেরু বাবা ঘুমাচ্ছে, এখন আবার গাড়ি করে যাব। চলো। তো বন্ধুরা ওখান থেকে তো আসার সময় গাড়ি বুক করতে পেরেছি, কিন্তু এখান থেকে ওই জাস্ট লাইনেই দেখাচ্ছে, কিন্তু ড্রাইভার পাচ্ছে না খুঁজে। তো এখান থেকে এখনও ইউজ টু হয়ে পারেনি, ঠিক আছে। তো তার জন্য ট্রেনে করেই যাব ভাবছি, কারণ আগামীকাল আমার একা যেতে হবে, তখন আরও বিভৎস পরিস্থিতির মধ্যে পড়ে যাব। তাই ভাবলাম আজকেও ছুটি আছে যখন, তাহলে ট্রেনে করেই যাই, কি আর করব। তো চলো বেরোই। বেরিয়ে গিয়ে আর রাস্তার মধ্যে হয়তো ক্যামেরা অন করতে পারবো না শেরু বাবার জন্য, একবারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ট্রেনে না টোটো করে যাচ্ছি। গাড়ির ব্যবস্থা হলো না, ট্রেনে করে যাওয়া সম্ভব না। ভাবছিলাম ট্রেনে করেই যাবো, তারপরে দেখলাম যে দেখি যদি পাওয়া যায়, জিজ্ঞাসা করে দেখলাম হয়ে গেল, তাই টোটোতে করে এবার যাচ্ছি। আমার বাড়ি গিয়ে কথা বলছি। তাই যে আসলাম। উনি কেমন? তোমার চয়েস, তুমি বলবো। তোমার কেমন লাগলো? আমি যখন দেখতে পারি না ভালো। দেখো ঢুকলা যে সব ঠিকঠাক রাখতে পারছি? মন লাগে না? মন লাগে না? তো দেখো আসলাম, অনেক খেপে খেপে, অনেক কাহিনী পরে বলছি তোমাদের। এই এসে সব ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে, সব তো গুছিয়েই রেখে গেছিলাম, অসুবিধা কিছু হওয়ার নেই এখন। কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের মধ্যে। আর কালকে যখন যাই তখন হাঁড়িতে একটু ভাত ছিল, এই হাঁড়ির ভাত এখনো কিচ্ছু হয়নি, পুরো একদম। আমি বলতে নেই আমার হাতে জিনিস সহসা নষ্ট হয় না, তো তবুও এই ভাতটা খাবো না। এই ভাতটাকে সরিয়ে হাঁড়িটাকে ধুয়ে ভাত বসাবো। এবার ওর তো কে তো বাজে কি অবস্থা, আমার চোখ মুখের হুলিয়ার পুরো। 8:30 বাজে, আর পুরো 8:29 বাজে। আর ও এখান থেকে যাবে এখন জন্মদিনের অনুষ্ঠানে, তাই ওখান থেকে ফোন আসলো, কথা বললো। তো যাক, কারণ আশা টাশা করেছিল। তো আমার এটা নিয়ে টেনশন বেশি হচ্ছিল। মাঝপথে টোটো চেঞ্জ করেছি আমরা, আসার সময় মাঝপথে টোটো চেঞ্জ করেছি। যেই টোটোওয়ালার করে টোটোতে উঠলাম, ওনার টোটোতে যে ব্যাটারি নেই সেটা আমাদেরকে বলেনি। আমি বুঝছি কি, দেখছি কি যে টোটোর স্পিডটা কমে গেল। তারপর আমি যেই জিজ্ঞাসা করলাম, বলছে চাকার প্রবলেম। আমি বললাম আপনার ব্যাটারি তো নেই। তারপরে বলছে ঠিক আছে, রাস্তার থেকে একটা, সেই রাস্তার থেকে ডাক দিয়ে দাঁড় করিয়ে তারপরে, নতুবা আমরা আরো আধা ঘন্টা আগে চলে আসি। তো কি আর করা যাবে, মানে আসলাম। তো ঠিক আছে চলো, পরে আসছি। এবার খুব কষ্ট হয়েছে, খুব। তো বন্ধুরা বাজে এখন 9:01। অনেক কাজ করে আসলাম। চাল ভেজানো, 2টো ব্যাগ ফাঁকা করা, একটা আঁশের ব্যাগ মানে মাছ টাছ ওই ব্যাগ ফাঁকা করা, আর আরেকটা ব্যাগের মধ্যে ওই বাড়ি থেকে এনেছিলাম বিছানার চাদর, এই সমস্ত বিছানার চাদর, তারপরে বালিশের ওয়ার, একটা মাথার বালিশ, একটা কোল বালিশ। ফোন করেছে, বর ফোন করেছে, দাঁড়াও। তো পৌঁছে গেছে। আমি টেনশন করছিলাম যে পৌঁছে সবার সাথে দেখা হবে কিনা, কারণ ওই ট্রেনের যাত্রীদের সাথে একসাথে যাবে। তো ওরাও সব ওই অশোকনগরে এসে নামবে, আর ওখান থেকে সবার সাথে দেখা হবে কিনা সেই নিয়ে আমি খুব টেনশন করছিলাম, মাথা খুব যন্ত্রণা করছে। তাই মাত্র ফোন করে বললো হ্যাঁ দেখা হয়ে গেছে, বলছে আমি খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে সোজা ফোন করবো। আমি বললাম ঠিক আছে। তো 2টো ব্যাগ ফাঁকা করলাম, সন্ধে পুজো দিলাম। তারপরে তোমার তার আগে তো চাল ভিজিয়ে দিয়েছি 8:30টার সময়, 8:35 নাগাদ চাল ভেজালাম। দোবানো করছিলাম অর্ডার করব কিছু নাকি। তারপরে ভাবলাম যে না, কালকে রাত্রেবেলাও রুমালি রুটি আর তরকা খেয়েছি,
আজকে রাত্রেবেলাও যদি খাই আমার আর রক্ষে থাকবে না, এমনিতে তো অ্যাকশন নেবেই, তার জন্য ভাবলাম যে না থাক, মাছের ঝোল যখন রান্না করে রেখেই গেছিলাম তাহলে ভাতটা কষ্ট মষ্ট করে করেই ফেলি। তো চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো হাঁড়িটা তো তোমাদেরকে দেখালাম। তো এইমাত্র পুজো টুজো দিয়ে হাঁড়ি মেজে এই এসে আমি বসলাম। ঠিক আছে, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করা প্রয়োজন ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও করা প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখন এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হবে না। বাবা আমাদের ঘরে না, আমার দ্বারা এখন সম্ভব হবে না এই মুহূর্তে, তো কালকে করব। চলো আবার পরে আসছি। বন্ধুরা বাজে রাত 10:50 আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে শেরু বাবা দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওদিকে ও ফোন করেছিল যে ও এখন অশোকনগর স্টেশনে আছে, ট্রেন ধরবে। জিজ্ঞাসা করলাম খাওয়া দাওয়া করেছো? বললো হ্যাঁ। বললাম কীরকম খাওয়া দাওয়া হয়েছে? বলছে এত কষ্ট করে আসাটা সার্থক। কষ্ট এই অর্থেই বললাম যে যেই ঝক্কি পুহিয়ে পুহিয়ে আসলাম এই টোটো চেঞ্জ করে করে বৃষ্টির মধ্যে, তাতে করে এটা সত্যি ঝক্কি ছিল। তো বললো হ্যাঁ রান্নাবান্না খুব ভালো হয়েছে। বলছে আমি বাড়ি পৌঁছে গিয়ে ফোন করছি, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? তখন আমি শেরু বাবার জন্য ভাত মাখছি। আমি বললাম হ্যাঁ এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। বলছে ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ফোন করব, মানে ঠাকুরনগরে গিয়ে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্বামী স্ত্রীর মধ্যে তোমরা বারবার একটা কথা বলো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তাই বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় না। 12 বছর সংসার করছি, অশান্তি ছাড়া সংসার হয় না, তো আমার ক্ষেত্রেও তাই। আর আমার সংসার মানে ঘর ছেড়ে বেরিয়ে আসার কারণ আমি তোমাদেরকে বলেছি। এটা যারা তোমরা বিশ্বাস করবে খুবই ভালো, আর যারা বিশ্বাস না করবে তারা এসে ওই নিজেদের মতন করে কমেন্ট করবে, এছাড়া তো আর কিছু না। নতুবা আমাদের বিষয়টা শুধুমাত্র আমরাই বুঝতে পারি, আর যারা বুঝতে পারবে তারা তো বুঝতে পারবে। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।